করোনায় আরও ৪৬ জনের মৃত্যু। ঝটিকা সফরে ঢাকায় হর্ষবর্ধন শ্রীংলা, কাল দ্বিপাক্ষিক বৈঠক। ওসি প্রদীপ সহ ৩ পুলিশকে জিজ্ঞাসাবাদ, ৩ এপিবিএন সদস্যের রিমান্ড মঞ্জুর। আর কোনো সুইস গেট নির্মাণ নয় বললেন প্রধানমন্ত্রী। দেখছেন এটিএন নিউজ। ৬টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো বিস্তারিত এবং শুরুতেই দেশের করোনা পরিস্থিতি। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে, আর এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩,৭৪০ জনের। মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৯১টি ল্যাবে ১৪,৬৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ৩,২০০ জন। এই পর্যন্ত মোট শনাক্ত ২,৮২,৩৪৪ জন। এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় ৩,২৩৪ জনকে নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১,৬২,৮২৫ জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৭৮,৮১৯ জনের। অন্য প্রসঙ্গ, করোনার মধ্যেই ঢাকায় দ্বিপাক্ষিক সফরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। আগামীকাল বৈঠকে বসবেন দুই দেশের পররাষ্ট্র সচিব। আলোচনায় থাকছে করোনা ভ্যাকসিন, রোহিঙ্গা প্রত্যাবাসন থেকে শুরু করে দুই দেশের সম্পর্ক উন্নয়ন। করোনার মধ্যেও হঠাৎ ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব। মঙ্গলবার বেলা 11:30টায় ভারতীয় এয়ারফোর্সের বিশেষ বিমানে ঢাকা আসেন তিনি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, হর্ষবর্ধন শ্রীংলার 2 দিনের সফর দ্বিপাক্ষিক বিষয় এগিয়ে নিতেই। বাংলাদেশের পররাষ্ট্র সচিবও বলছেন, এটা ঝটিকা সফর বা হঠাৎ সফর না। দুই দেশের সব বিষয় এগিয়ে নিতেই বুধবার বৈঠক হবে দুই সচিবের। কালকে দেখা হবে দুপুরের দিকে। তো আমাদের এজেন্ডা যেহেতু বাইল্যাটারাল সম্পর্ক উন্নয়ন সবসময় আমাদের এজেন্ডার মধ্যে থাকে, প্লাস এবার কোভিডের যে বিষয়টি আছে ভারত এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে সম্প্রতি নানা রকম চটকদার সংবাদ পরিবেশন হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এসবকে ভিত্তিহীন বলে দাবি করে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানালেন, আলোচনায় আসবে এই প্রসঙ্গও। আমাদের দুই দেশের সম্পর্ক আসলে অনেক গভীর, এবং এই গভীর সম্পর্ক সারাক্ষণ আমাদের নার্চার করতে হয়, যাতে করে এটার কোনো ভুল বোঝাবুঝির কোনো স্কোপ না থাকে। তা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় নানা রকমের স্পেকুলেটিভ নিউজ এসেছে। তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব, যে এগুলোর কোনো তেমন ভিত্তি আমরা দেখি না। বাংলাদেশ সফরের পরপরই মিয়ানমারে যাবেন হর্ষবর্ধন শ্রীংলা। এছাড়া ভারত এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য, তাই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ দিতে ভারতকে তাগিদ দেবে বাংলাদেশ। এ ব্যাপারে আমরা যদি তাদের দিক থেকে যদি কোনো আপডেট থাকে আমরা জানতে পারবো, এবং আমরা এই পর্যায়ে কোন পর্যায়ে আছি সেগুলো আমরা তাদেরকে আপডেট দিব। করোনাকালের এই সফরে আলোচনা থাকবে ভ্যাকসিন ইস্যু। অক্সফোর্ড গবেষকদের গবেষণা সফল হলে ভ্যাকসিন উৎপাদন হবে ভারতেও। বাংলাদেশের এই ভ্যাকসিন পাওয়া ও গবেষণায় সাহায্যও থাকছে আলোচনায়। আমরা অফার করব যে আমাদের এখানেও যদি ট্রায়ালের সুযোগ থাকে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় করা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে র্যাব হেফাজতে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার সকাল 11টার দিকে তাদেরকে কক্সবাজার জেলা কারাগার থেকে রিমান্ডে নিয়ে যায় র্যাব। এদিকে গ্রেপ্তার 3 এপিবিএন সদস্যের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকাল 11টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এপিবিএন সদস্যর বিরুদ্ধে ঘটনায় সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেফতার দেখানো হয়। গত 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুর পুলিশের তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। এদিকে ওসি প্রদীপ সহ 28 পুলিশের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন টেকনাফের নীলার সুলতান আহমেদের স্ত্রী গোলচেহের। দেশের কোনো নদী খালে আর স্লুইস গেট তৈরি না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে এখন পর্যন্ত তৈরি স্লুইস গেটগুলোর কার্যকারিতা নিয়ে রিপোর্ট তৈরির নির্দেশনাও দিয়েছেন তিনি। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ৩,৪৬৮ কোটি ৬৬ লাখ টাকার 7 প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে অনলাইন সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, ভাঙন প্রবণ নদীর পাড়ে দ্রুত সরানো সম্ভব এমন স্থাপনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া খুব প্রয়োজন ছাড়া আর কোনো সরকারি ডাক বাংলো বা বিশ্রামাগার তৈরি না করতে বলেছেন প্রধানমন্ত্রী। দেখেন, স্লুইসের টেকনোলজি যখন আপনারা করেছিলেন 30-40 বছর আগের, পানির প্রবাহ অনেক কমে গেছে পূর্বের তুলনায়। আমরা ফারাক্কা বাঁধ বা অন্যান্য নানা কারণে, জলবায়ু ইত্যাদি কারণে কম পানি যায়, মাঝে মাঝে স্ট্রং ফ্লাড হয়ে যায়, আর সাধারণত কম পানি আসে। সুতরাং এই স্লুইস গেট বুঝতে দরকার তিনি মনে করেন নয়, স্টাডি করার জন্য অর্ডার দিয়েছেন আজকে পানি সম্পদ মন্ত্রণালয়কে, যে আপনারা সার্ভে করেন দেশে কত স্লুইস গেট বানিয়েছেন, কয়টা এখন চলছে বাস্তবে, এবং আর যাতে না করেন এই দিকে পরিষ্কার নির্দেশনা আছে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেয়ালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্দেশনাটি বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলে 1 মাস সময় বেঁধে দিয়েছেন আদালত। বিচারপতি তারিকুল হাকিম এবং বিচারপতি এস.এম. কুদ্দুসজামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস জানান, সংবিধানের 4-এর ক অনুচ্ছেদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয়ে সংরক্ষণ ও প্রদর্শন করার কথা বলা আছে। কিন্তু সংসদে বঙ্গবন্ধু প্রতিকৃতি প্রদর্শনের কোনো উদ্যোগ না নেওয়ায় 12 আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। জানাবো একটি দুর্ঘটনার খবর। ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস পুকুরে পড়ে একই পরিবারের 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। শোকের বাড়িতে সান্ত্বনা জানাতে গিয়ে তারা নিজেরাই হয়ে গেছেন শোক সংবাদ। মর্মান্তিক এই দুর্ঘটনার পর মাইক্রো চালক পলাতক। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের পাঠানো তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। চাচার মৃত্যুর খবর পেয়ে একই পরিবারের 14 জন একটি ভাড়া করা মাইক্রোবাসে শেরপুরের নালিতাবাড়ি যাচ্ছিল। ময়মনসিংহের ভালুকা থেকে উঠেছিলেন তারা। ফুলপুরের বাসাতির কাছে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। শেরপুরের নালিতাবাড়ি বাউরামারি গ্রামে যাবে। আমার ফুফা শ্বশুরের জানাজায় যাওয়ার কথা ছিল। আমার ছোট বোন মারা গেছে, আমার আম্মা, আমার দাদি। বালুকা থেকে নালিতাবাড়ি দেখলে বাটকানি ফাটে বাসাটি ওইখানে গাড়ি স্ট্যান্ডে মারা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক শিশু, 5 নারী ও 2 পুরুষের মৃতদেহ উদ্ধার করে। জীবিত উদ্ধার করা হয় 6 জনকে। ওরা মোট 14 জন ছিল। আমরা ঘটনাস্থল থেকে জানতে পারি যে এই হায়েস গাড়িটি বালুকা থেকে আসছে, ওরা শেরপুরে নালিতাবাড়ি যাবে। যে 8 জন মারা গেছে তাদেরকে আমরা হাসপাতালে পাঠাই, আর উদ্ধারকারী যারা আহত ছিল তারাও হাসপাতালে চিকিৎসা। চাচার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের পাশে তাদের আর দাঁড়ানো হলো না। নিজেরাই নাম লেখালেন মৃত্যুর মিছিলে। মর্মান্তিক দুর্ঘটনায় 8 স্বজনকে হারিয়ে স্তব্ধ পরিবার। এলাকায় শোকের ছায়া। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ হাসপাতালে 3 বার রক্ত পরীক্ষা আর 1 বার ইসিজি করা হয়েছে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের। তার কোনো শারীরিক সমস্যাই পাননি চিকিৎসকরা। অবশেষে শাহেদকে দ্বিতীয় দিনের মতো রিমান্ডে নিয়েছে দুদক। শাহেদ আদৌ অসুস্থ হয়েছিলেন কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতারণার উদাহরণ হয়ে ওঠা রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদকে সোমবার রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদ শেষে রাখা হয়েছিল রাজধানীর রমনা থানায়। তিনি অসুস্থ দাবি করলে তাকে নিয়ে যাওয়া হয় বিএসএমএমইউ হাসপাতালে। পদ্মা সাবেক ফার্মার্স ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ মামলায় রিমান্ড চলছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের। গত 27 জুলাই দুদকের উপপরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে শাহেদ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। অন্য আসামিরা হলেন ফার্মার্স ব্যাংকের পরিচালনা পরিষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, তার ছেলে রাশেদুল হক চিশতি ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল। এই ঘটনায় রিমান্ডে আছেন শাহেদ। কার্ডিও সংক্রান্ত 3 বার ইসিজি এবং কার্ডিও সংক্রান্ত ব্লাড টেস্ট। ওনার তো আসলে কোনো সমস্যা নাই, ডাক্তার তো সার্টিফিকেট দিলেন, এরপরে যদি উনি বলে নিজে থেকে বলে এটা তো আর হবে না। এদিকে হাল ইন্টারন্যাশনাল লিমিটেডের 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক, যারা সবাই ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড থেকে অপসারিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের নিকটজন। জানা গেছে এই হাল ইন্টারন্যাশনালের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন পিকে হালদার। তবে সেই হাল ইন্টারন্যাশনালের কার্যক্রম সম্পর্কে কিছুই জানেন না এই পরিচালক। এখানে কাজ কি ছিল, এদের কাজ কি ছিল? দেখেন, এটা তদন্তাধীন বিষয়, তো এটা নিয়ে আসলে আর কথা বলা যাবে না। হাল ইন্টারন্যাশনালের কাজ কি? এটা তদন্তাধীন বিষয়। কি করতো এটা, আসলে এই অফিসটার কি কাজ ছিল? আর এটা এখন ইনফর্ম, যেহেতু একটা তদন্ত চলছে, এই জন্য কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। এটা কি ধরনের প্রতিষ্ঠান ছিল, এটা কি করতো মূলত? এটা এখন যেহেতু ইনভেস্টিগেশন চলছে, ওটা কোনো ইনফরমেশন বাইরে বলা যাবে না। ইনভেস্টিগেশন নিয়ে সরি, ওনা এটা না না, এটা ওনা এটা তদন্ত ছিল, এই জন্য এখন প্রতিষ্ঠান ছিল ভাই। পিকে হালদারের প্রায় 3000 কোটি টাকা আত্মসাতের অনুসন্ধান চলছে দুদকে। এই ঘটনায় এ পর্যন্ত 83 জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আর পিকে হালদারের বিরুদ্ধে একটি মামলা করেছে দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা অর্থ আত্মসাৎ মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী এবং দুদকের পরিচালক ইকবাল হোসেন। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর আদালতে এই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার 11 আসামির মধ্যে এদিন 7 আসামি হাজির ছিলেন। পলাতক আসামিদের মধ্যে ফার্মার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হক এবং টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান, একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে তা মঞ্জুর করেন আদালত। এছাড়া ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি AKM শামীম এবং সাবেক SEVP গাজী সালাউদ্দিনের জামিনও বহাল রেখেছেন আদালত। আগামী 25 আগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন। সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি থাকাকালীন অবস্থায় ওনার পদ ও পদমর্যাদা এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের কর্মকর্তাদেরকে প্রভাবিত করে এই 4 কোটি টাকার ভুয়া ঋণ তৈরি করেছিলেন এবং সেই ঋণের টাকা তার অ্যাকাউন্টে নিয়ে এসেছিলেন। এই ধরনের বিচার বাংলাদেশে এই প্রথম, যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, যে যত উচ্চ পজিশনেই থাকুক না কেন, অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবে। ওনাদের দাবির বিষয়বস্তু ছিল যে ভুয়া ঋণ তৈরি করা হয়েছে, বাট আমরা জেরাতে বিলিভ করি যে আমরা যখন সাজেশন দিয়েছি যে কোনো ভুয়া কাগজপত্র সেখানে ছিল কিনা, উনি বলেছেন FIR তা উনি উল্লেখ করেন নাই। আমরা আসামিদের পক্ষে এতটুকু দাবি করি যে সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে আমরা যারা ব্যাংকার ছিলাম আমরা ঋণটাকে মঞ্জুর করেছি এবং সেই ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি, বিধিবিধানের কোনো ব্যত্যয় ঘটেনি। দ্যাটস ওয়াই আমরা জাস্টিসটা আশা করতেছি। ষড়যন্ত্রকারীরা গোপনে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। তাদের ষড়যন্ত্রের জাল এখনো ছড়িয়ে রেখেছে, দেশে বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে, তলে তলে প্রস্তুতি নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। এদেশে রাজনীতি, হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই এখনো তারা সে অপচর্চা অব্যাহত রেখেছে। তাই বলবো, 15ই আগস্টে নির্মম হত্যাকাণ্ড, 21শে আগস্টে গ্রেনেড হামলা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা।
এদিকে করোনা সংকটকালে বিভাজন নয়, জাতীয় স্বার্থেই দল মত নির্বিশেষে সকলকে নিয়ে সরকারকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে দলীয় চেয়ারপারসন গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে যে অসুস্থ ক্যাম্পেইন প্রোপাগান্ডা শুরু করা হয়েছে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাই। আসুন দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু গণতন্ত্রে ফিরে যাই। সকলের মত ও চিন্তার স্বাধীনতার ভিত্তিতে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে একত্রে কাজ করি। দেশ ও জাতির স্বার্থে জাতীয় ঐক্যের পথে আসার আহ্বান জানাই। অন্যথায় এর দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। বঙ্গবন্ধু আর বাংলাদেশ, যার ক্যামেরার লেন্সে উঠে আসে এমন সব অনবদ্য ছবি যা জীবনের কথা বলে, গল্প শোনায় ইতিহাসের। নারীদের এগিয়ে চলার প্রেরণা বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে এই মন্তব্য তার অনুগামীদের। 12 বছর বয়সেই ক্যামেরার সঙ্গে মিতালি তার। সমাজে তখনও নারীদের নিয়ে কুসংস্কারের ছড়াছড়ি। এমন বৈরী পরিবেশেও পরিবারের সহযোগিতায় ক্যামেরা নিয়ে ছোটেন পাবনার ইছামতির তীরে বেড়ে ওঠা সাইদা খানম। 1956 সালে বেগম পত্রিকার হয়ে তার পেশাদারিত্বের শুরু। পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য ও গ্রন্থাগার বিজ্ঞানে। শুধু পথে ঘাটেই নয়, সমাজের নানা স্তর থেকে বাধার মুখোমুখি হয়েছেন সবসময়, কিন্তু দমে যাননি। এখনো পর্যন্ত যারা ছবি তোলেন আলোকচিত্রীদেরকে আমরা ক্যামেরাম্যান বলি। তো এই ধরনের একটা সময় বদলানোর ক্ষেত্রে তিনি একজন আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন। যিনি সাহস করে পথ চেয়েছিলেন ক্যামেরা হাতে। যে সময় পুরুষ লোক ক্যামেরা হাতে হাঁটতে দ্বিধাবোধ করতেন, সেই সময় আপা ক্যামেরা হাতে নিয়ে রাস্তায় বেরিয়েছেন। দেশমাতৃকার মুক্তির লক্ষ্যে নারীরাও যে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, তার তোলা স্বাধীনতা সংগ্রামের সেসব ছবি এখন ইতিহাস। বঙ্গবন্ধু, ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা, চাঁদের মাটিতে প্রথম পা রাখা নীল আর্মস্ট্রংয়ের ছবিও উঠে আসে তার ক্যামেরার লেন্সে। সাইদা খানমের তোলা ছবি ছাপা হয়েছে অবজারভার, ইত্তেফাক, সংবাদ সহ নানা পত্রিকায়। অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছবি তুলে সমাদৃত হন তিনি। বিশ্বের অনেকগুলো দেশে প্রদর্শিত হয়েছে তার তোলা ছবি। পেয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার। আলোকচিত্রে অনন্য অবদানের জন্য 2019 সালে পান 21 পদক। এই যে একটি দেখার চোখ, সেই চোখ যে আসলে আছে এবং সেই চোখ যে আরো বেশি সঞ্চারিত হওয়া উচিত, তার ছবিগুলোর দিকে তাকালে সেটা আমাদেরকে না, শুধু পরবর্তী প্রজন্মের নারীদেরকেও অনুপ্রাণিত করবে যে মেয়েরা যুদ্ধে অংশগ্রহণ করতে পিছপা হয়নি। সেই সমাজ যতই মেয়েদেরকে পিছন দিকে টেনে ধরুক না কেন, তারা সামনের দিকে এগিয়ে যাবে। গুণী এই মানুষটি 83 বছর বয়সে সোমবার রাত 2:45টার দিকে বনানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হ্যাঁ, ছোটবেলায় আমার মা মারা গেছে, তো আমি তার কাছ থেকে মায়ের ভালোবাসা, বলবেন নাতির নায়ন, এরকম ভালোবাসা পেয়েছি। দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের প্রতি এটিএন নিউজের শ্রদ্ধা। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। 6টা নিউজ আওয়ারের সময় হলো 22 স্টিল বিরতির। ফিরে এসে আরো থাকছে। বিশ্ব রাজনীতিতে বঙ্গবন্ধু আজও প্রাসঙ্গিক, মন্তব্য কূটনীতিকদের। পর্যটক নেই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। করোনায় আরো 46 জনের মৃত্যু। ঝটিকা সফরে ঢাকায় হর্ষবর্ধন শ্রীংলা, কাল দ্বিপাক্ষিক বৈঠক। ওসি প্রদীপ সহ 3 পুলিশকে জিজ্ঞাসাবাদ, 3 এপিবিএন সদস্যের রিমান্ড মঞ্জুর। আর কোনো সুইচ গেট নির্মাণ নয়, জানালেন প্রধানমন্ত্রী।
সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ৬টা নিউজ আওয়ারে। স্বাধীনতা পরবর্তী ৩.৫ বছরে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরিচিত করানো এবং আন্তর্জাতিক মহলে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ বিশ্ব রাজনীতিতে আজও প্রাসঙ্গিক বলেই মনে করেন কূটনীতিবিদরা। বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী স্মরণে মঙ্গলবার অনলাইনে এক আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস। সভায় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বঙ্গবন্ধুর ভূমিকা এবং তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। বঙ্গবন্ধুর এই পররাষ্ট্রনীতি অনুসরণ করে বাংলাদেশ নিজের স্বার্থ বজায় রেখে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমনকি রোহিঙ্গা সংকটের মতো মানবিক বিপর্যয়েও মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশ। করোনায় সনাতন ধর্মের মৃত ব্যক্তিদের সৎকারে এগিয়ে এসেছে যশোর রামকৃষ্ণ মিশন। সোমবার বিকেলে যশোর রামকৃষ্ণ আশ্রমে এক অনুষ্ঠানে একথা জানান রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। স্বামী জ্ঞানপ্রকাশানন্দ বলেন, সনাতন ধর্মের ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তাদের শ্মশানে নিয়ে সৎকারের জন্য কেউ এগিয়ে আসতে চায় না। এজন্য রামকৃষ্ণ মিশন তাদের সৎকারের উদ্যোগ নিয়েছে। এছাড়া রামকৃষ্ণ মিশন করোনা প্রতিরোধে প্রচারপত্র বিলি, মাইকিং ও অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে। নওগাঁর আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার ২০ বছর কেটে গেলেও আজও বিচার হয়নি আলোচিত এই হত্যাকাণ্ডের। ২০০০ সালের এই দিনে মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে আলফ্রেড সরেনকে নৃশংসভাবে হত্যা করে ভূমিদস্যু সন্ত্রাসীরা। আদিবাসী পল্লীর ১১টি পরিবারের বাড়িঘরও ভাঙচুর, লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয়। শিশুদের ধরে পুকুরে ফেলে দেয় সন্ত্রাসীরা। আহত হন নারী, শিশু সহ ৩০ জন। ২০ বছর পেরিয়ে গেলেও সুরাহা হয়নি চাঞ্চল্যকর এই মামলার। মানববন্ধন, প্রতিবাদ সভা করেও হত্যাকারীদের বিচার পাননি আদিবাসীরা। বরং জামিনে থাকা আসামিদের হুমকিতে অনেক পরিবার পল্লী ছেড়ে চলে গেছে। অন্যদেরও দিন কাটছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায়। সাক্ষীরা চলে যাওয়ায় মামলার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আলফ্রেডের ছোট ভাই মহেশ্বর সরেন। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনার কারণে পর্যটকদের কোলাহল নেই। প্রাকৃতিক সৌন্দর্য বেড়েছে পর্যটন জোন, তাহিরপুরের টাঙ্গুয়ার হাউস সহ আশেপাশের এলাকায়। তবে পর্যটক নির্ভর যাদের জীবিকা, তাদের ভীষণ দুঃসময় যাচ্ছে। সুনামগঞ্জ থেকে পঙ্কজিতের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাওরে বিশাল জলরাশি, কখনো ঢেউয়ের উথাল পাতাল, আবার কখনো মৃদুমন্দ বাতাসে জলের উপর মিষ্টি রোদের খেলা। সারি সারি হিজল করজ গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে ওখানে। নীল আকাশ ছায়া ফেলেছে জলের উপর। উত্তরে তাকালেই হাতছানি দেয় মেঘালয় পাহাড়। সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় টাঙ্গুয়ার হাওর। একসঙ্গে জলজোছনা আর পাহাড়ের মেলবন্ধন চোখে পড়ে এই হাওরে। আর তাই পর্যটকদের প্রিয় স্থান টাঙ্গুয়ার হাওর। অথচ করোনাকাল বদলে দিয়েছে চিত্র। ৪ মাস ধরে স্থানীয়রা ছাড়া হাওরে কোনো পর্যটক নেই। পর্যটকের উপস্থিত না বললেই চলে। এতে করে পর্যটক সম্পৃক্ত যে সমস্ত হোটেল, ট্রলার, দোকানপাটে ধস নেমেছে। টাঙ্গুয়ার হাওরের পর্যটকদের উপর নির্ভরশীল সংশ্লিষ্টরা ৪ মাস ধরে বেকার সময় কাটাচ্ছেন। শুধু পর্যটকবাহী নৌ পরিবহনই নয়, স্থানীয় অটোরিকশা, লেগুনা, ছোট দোকানগুলো এখন ক্রেতা শূন্য। বিভিন্ন স্পটে অন্যান্য বছরের মতো পর্যটক না আসাতে অনেক ড্রাইভারগুলো অনেক কষ্টকর ভোগ করতেছে। স্থানীয় ব্যবসায়ী এবং দোকানদাররা সহ সবাই লোকসানের মুখে। সুনামগঞ্জে জেলা প্রশাসক জানালেন, টাঙ্গুয়ার হাওর সহ দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ভ্রমণের যে নিষেধাজ্ঞা, সেটি শীঘ্রই উঠিয়ে নেওয়া হবে। আমরা দর্শনীয় স্থানগুলোতে সীমিত পরিসরে পর্যটকগণ যেন স্বাস্থ্যবিধি অনুসরণ করে
চলাচল করতে পারে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও সময় হলো বাজে স্টিল বিরতি নেবার, ফিরে এসে আরোতে থাকছে। বাইডেনের সঙ্গে ব্যবধান কমিয়েছেন ট্রাম্প। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনাল, মুখোমুখি পিএসজি ও লাইপজিগ। বিরতি থেকে আবারও ফিরে এলাম ৬টার নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঝালকাঠির ভীমরুলি ভাসমান হাট দেখতে যান অনেকেই। সরগরম থাকে হাট, করোনা বদলে দিয়েছে সেই চেনা চিত্র। ভাসমান পেয়ারার হাটে পর্যটক নেই, ক্রেতাও কম। কুষ্টিয়ায়ও ভালো ফলন হয়েছে পেয়ারার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাগান থেকে ছোট ছোট নৌকায় হাটে আসছে পেয়ারা। ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলি হাট পেয়ারার বিক্রিকিনির অন্যতম মোকাম। সবটা মিলে চোখ জোড়ানো এই দৃশ্য। কেবল ক্রেতাই নন, দেশ বিদেশের পর্যটকরাও আসেন ভীমরুলি ভাসমান হাটের সৌন্দর্যের কাছে। কিন্তু করোনার কারণে এই ভরা মৌসুমে পাইকার ও পর্যটক দুইই কম। 1 বিঘা জায়গায় 20,000 টাকা 25,000 টাকা প্রতি বছর লামে, এবার লামে 15,000 টাকা, 10,000 15,000, এর বেশি আর লামবে না। আমাদের বাগান আছে, 3-4টা বাগান আছে, তাতে দেখা যাচ্ছে যে এবছর অন্তত 50,000 টাকা কম হয়ে যাবে। গেলবার এর থেকে ভালো ছিল, এবছর করোনার কারণে, এই মহামারীর কারণে এখন পেয়ারা সচল না। ক্ষতি থেকে চাষিদের বাঁচাতে সরকারি ব্যবস্থাপনায় চাষিদের কাছ থেকে সরাসরি খুচরা বাজারে বিক্রির সুযোগ সৃষ্টির কথাও ভাবা হচ্ছে। এখানে অনলাইনে এই পেয়ারা বিক্রি করার জন্য, অনলাইন বাজারগুলো ধরার জন্য ওইখানে একটা সেমিনারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। কুষ্টিয়ায়ও পেয়ারা চাষের পরিধি বেশ বেড়েছে। সরবরাহ হচ্ছে সারা দেশেই। পেয়ারা চাষ সচ্ছলতা এনেছে অনেক পরিবারে। এখন একটু বাজার মূল্য কম হলেও যে অতিরিক্ত যে পেয়ারাটা পাচ্ছি বর্ষাকালে, এখান থেকে আমার খরচ বা আমি আর্থিকভাবে একটা লাভবান হচ্ছি। কুষ্টিয়া জেলায় পেয়ারা চাষের সম্প্রসারণ চায় কৃষি দপ্তরও। আমরা সবাই জানি যে তামাক একটা ক্ষতিকর ফসল। এটি থেকে যদি আমরা আমাদের কৃষক ভাইদের লাভজনক এই ধরনের প্রযুক্তিতে আগ্রহী করে তুলতে পারি, তাহলে অবশ্যই আমাদের কৃষক ভাইরা স্বাস্থ্য ঝুঁকি থেকেও রক্ষা পাবে এবং আর্থিকভাবেও তারা লাভবান হবে। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে জানাবো দেশের বাইরের খবর। জনসমর্থনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যবধান ধীরে ধীরে কমে আসছে। সোমবার সিএনএন জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এই জরিপে জো বাইডেন থেকে এখনও প্রায় 9 পয়েন্ট পিছিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্র জুড়ে পরিচালিত 6টি জরিপের বিশ্লেষণ শেষে সিএনএন জানায় বাইডেনকে সমর্থন করেছেন 50% নাগরিক, আর ট্রাম্পকে সমর্থন করছেন 46%। জরিপে দেখা যায় বাইডেনের সঙ্গে ট্রাম্পের জনসমর্থনের ব্যবধান জুন মাসের তুলনায় উল্লেখযোগ্য হারে কমে এসেছে। করোনা মহামারী সহ নানা ইস্যুতে গত কয়েক মাসে ব্যাপক সমালোচনার মুখে পড়ে জনসমর্থন হারাতে থাকেন ট্রাম্প। বিভিন্ন জরিপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের পিছিয়ে পড়েন তিনি। ফলে এই রিপাবলিকান প্রেসিডেন্টের টানা তৃতীয়বার বিজয়ী হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন বাড়ছে বলে জানিয়েছে সিএনএন। That the 2020 campaign cannot be fought the traditional way with campaign rallies. জানাবো এবারে খেলার খবর।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে আজ প্যারিস সেন্ট জার্মেইনের মুখোমুখি হবে লাইপজিগ। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি। এর আগে সেমিতে ওঠার সুযোগ হয়েছিল 1994-95 মৌসুমে, কিংবদন্তি জর্জ উয়াহুর যুগে। তবে ফাইনালে পা রাখতে পারেনি কখনো। আরব ধনকুবের মালিকানায় আসার পরেই খোলস পাল্টাতে থাকে ফরাসি এই ক্লাবটি। ডি মারিয়া কাভানিদের যুগে পা রাখেন তরুণ এমবাপ্পে, নেইমার। ফরাসি লিগে শ্রেষ্ঠত্বের মুকুট এখন পিএসজির। এবার চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার ফাইনালে ওঠার হাতছানি তাদের। তবে সেটি পেতে ডিঙোতে হবে লাইপজিগ বাধা। ইনজুরির কারণে দলে নেই গোলরক্ষক কেইলর নাভাস। একই কারণে সংশয়ে রয়েছেন ইদ্রিস গানা, ভেরত্তিও। আগে থেকেই ডি মারিয়া দলের বাইরে, তাই নেইমার, এমবাপ্পের ঘাড়েই মূল দায়িত্ব দিয়ে জয়ের পরিকল্পনা করছেন কোচ টমাস মুখেল। সফল হলে মোনাকোর পর দ্বিতীয় ফরাসি দল হিসেবে ফাইনালের মঞ্চে দাঁড়াবে পিএসজি। ইউরো সেরার মঞ্চে এবারই প্রথম পিএসজির মুখোমুখি আন্ডারডগ লাইপজিগ। দুর্দান্ত খেলে শেষ চারে উঠে এসেছে তারা। ফাইনালে ওঠার লক্ষ্যে ফরাসি চ্যাম্পিয়নদের আটকানোর পরিকল্পনা করছেন লাইপজিগ ম্যানেজার জুলিয়ান নাগলসমান। বয়স মাত্র 11 হলেও সবাইকে তাক লাগিয়ে এরই মধ্যে ইউরো ফুটবলের বড় মঞ্চে পতাকা উড়িয়েছে লাইপজিগ। টটেনহাম, অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমিতে ওঠা জার্মানি দলটির চোখ এখন লিসবনের ফাইনালে। কাজল রায়, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। এরই সাথে শেষ করব 6টা নিউজ আওয়ার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 46 জনের মৃত্যু। ঝটিকা সফরে ঢাকায় হর্ষবর্ধন শ্রীংলা, কাল দ্বিপাক্ষিক বৈঠক। ওসি প্রদীপ সহ 3 পুলিশকে জিজ্ঞাসাবাদ, 3 এপিবিএন সদস্যের রিমান্ড মঞ্জুর। আর কোনো স্লুইস গেট নির্মাণ নয়, জানালেন প্রধানমন্ত্রী। বিশ্ব রাজনীতিতে বঙ্গবন্ধু আজও প্রাসঙ্গিক, মন্তব্য কূটনীতিকদের। পর্যটক নেই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। বাইডেনের সঙ্গে ব্যবধান কমিয়েছেন ট্রাম্প। এবং চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনাল, মুখোমুখি পিএসজি ও লাইপজিগ। এই ছিল 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস N এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।